কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো চলে এলো। আজকের গল্পটা ফিরে পাওয়ার গল্প। আমরা তো সবাই কোনো না কোনোভাবে ফিরে পেতে ভালোবাসি, তাই সেরকমই গল্প হারিয়ে পেলে, লেখিকা গীতা বন্দ্যোপাধ্যায়। পিকলু ঘরে ঢুকতে ঢুকতে চারদিকের কথার ঠেলায় থমকে দাঁড়ালো। বাড়িতে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলার সময় বেজায় হল্লা হয় বটে, তবে ঠিক এতটা এবং এ ধরনের নয়। জ্যাঠাইমারা, দিদিরা, দাদারা, কাকারা, জ্যাঠামুনিরা সবাই সমস্যারে একটা কোনো বিষয় নিয়ে নিজের নিজের কথা বলে চলেছেন। কিন্তু যেহেতু বড় জ্যাঠাইমা গলাস্বর সপ্তমে তুলে অনেকক্ষণ ঠায় রাখতে পারেন, ওর কথাটাই কানে এলো। কুকুর নয়, বেড়াল নয়, ছাগল নয়, মুরগি নয়, একটা আস্ত জ্যান্ত মানুষের বাচ্চা। এর দায়িত্ব কত? ছোটবাবু তো বিয়ে করেননি, গান গেয়ে বেড়ান, ওর আর কি, ঠেলা সামলাবো তো আমরা। পিকলুর ছোটকাই একমাত্র মুখে একটা কাষ্ঠ হাসি মাখিয়ে চুপচাপ বসে। ঠিক সেই মুহূর্তে পিকলুর কবি দাদা অতনু ঢুকেই অবস্থাটা আঁচ করে নিলেন। উনি বড় মার ছেলে, গলা সপ্তমে চড়ানোর অভ্যেস ওরও আছে। ভীষণ উঁচু গলায় হাঁকলেন, চুপ 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 চুপ। তারপর যে মানুষের ছানাটিকে ঘিরে এই এত বাক্যচ্ছটা, তার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, বাবা বাবা, এই যারা খুদে রাজপুত্তর, কোথা থেকে এলে তুমি বাবধন? পিকলু ততক্ষণে কথার তোড়ের ভেতর থেকে বাচ্চাটার পরিচয় বের করে নিয়েছিল। ব্যাস, আর কি, তাড়াতাড়ি বলে উঠল, ছোটকা এনেছে কালী মন্দির থেকেও থাকবে। গুড বলে দাদা হো হো করে একচোট হেসে নিয়ে বললেন, ভারতীয় ঐতিহ্য মতে আমাদের এই 51বর্তী পরিবারটাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া উচিত। আজ এই মুহূর্তে এই খুদে রাজপুত্তরটির আঙুলে গুণে যোগ করে নিলে পরিবারের জনসংখ্যা দাঁড়ায় 21 জন। তাহলে মডার্ন প্রথা মতো 21 জনকে 3 ভাগে ভাগ করলে এক একটি ইউনিটে 7 জন করে পড়ে। লাগাও ভাগ। মেজো মামা উঠে এসে বাচ্চাটার কাছে এলেন। তোমরা ভাগটাগ করো, আমি ততক্ষণের খাবার ব্যবস্থা করি। ছোটকার এতক্ষণে মুখ ফুটল, অপূর্ব মেজো বৌমা, অপূর্ব। আমি আর এই খোকা তোমার ইউনিটে। আমিও, পিকলু বলে উঠল। আমি তো প্রস্তাবক হিসেবে দাবি করতেই পারি যে মেজমার ইউনিটে সভাকবি হিসেবে আমি আছি, দাদা বললেন। মেজমা বাচ্চাটার গালে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাবু? বাবুই। ও বাবা, তুমি একটা বাবুই পাখি? আহা, কি ফুটফুটে ফর্সা ছেলে। মা বাবা কোথায়? বছর 3 হবে মনে হয়। বলো কি খাবে? মেজমার কোলে চুপ করে বসে বাবুই বলল, দুধ। আর কিছু নয়? না। আহারে, বোধহয় কতদিন দুধ খায়নি। খুদে রাজপুত্তরের মতো কি সুন্দর ফুটফুটে ছেলেটা, কিন্তু কি ময়লা জামা কাপড়। দুধ পেয়েই এমন চোঁ চোঁ করে খেয়ে ফেললো ছেলেটা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর যে সকলেরই নানাভাবে মন উতলা হলো। বড় জ্যাঠামণি গম্ভীর মুখে বললেন, থাকে থাক, কিন্তু সব খবর নিয়ে তবে শেষে পুলিশ কেসে পড়তে চাই না। ছোটবাবুর তো আর সেসব ব্যাপারে মাথা ব্যথা নেই। শুনে ছোটবাবু অর্থাৎ পিকলুর ছোটকার এতক্ষণে যেন জ্ঞান তড়াক করে লাফিয়ে উঠে বললেন, ঠিক ঠিক বলেছ বড়দা, ইনভেস্টিগেশন হওয়া দরকার। মেজ বৌমা দেখো তো শুরু করে, বাবুই কি বলে একটু দেখো না। মেজমা একটু হেসে চুপ করে রইলেন। মেজো জ্যাঠামণি শুরু করলেন, বাবুই, তোমার মা বাবা আছেন? কোথায়? মন্দিরে। মন্দিরে কি করেন? বাবুই বেশ খানিকটা অবাক হয়ে রইল। তারপর বলল, খিচুড়ি খায়, আমিও খাই। মা বাবা এখন কোথায়? আকাশটা জালনা দিয়ে দেখে নিয়ে বাবুই বলল, এখন কোথাও নেই।
মেজো জ্যাঠামণি হাল ছেড়ে দিয়ে ছোট কাকাকে বললেন, তুমি ওকে নিয়ে কালীঘাট যাও, যেখান থেকে পেয়েছো শুরু করো সেখান থেকে, তারপর দেখা যাবে তারপর কি করা যায়। ব্যাস, সভা ভঙ্গ করে যে যার কাজে চলে গেলেন। কবিদাদা অতনু যাবার সময় বাবুইয়ের গাল টিপে দিয়ে বললেন, দেখো বাবা, আবার খিচুড়ির লোভে যেন মন্দিরে থেকে যেও না। ফিরে এসো বাবুই পাখি, এখানে নরক গুলজার করে থাকা যাবে। ছোটকা বাবুইয়ের ছোট্ট হাতখানা ধরে নিয়ে গেলেন সরেজমিনের তদন্ত করতে। ইতিমধ্যে বড়মা কোথা থেকে দাদাদের ছোটবেলার তুলে রাখা জামা প্যান্ট দিয়ে ওকে সাজিয়ে দিয়েছেন, ছর্দি চান করিয়ে দিয়েছে, মেজমা চুল আঁচড়ে এক পোঁচ পাউডারও বুলিয়ে দিয়েছেন। পিকলুই এবাড়ির সব চাইতে ছোট মানুষ, অর্থাৎ ছোট ছেলে। সেও তো ক্লাস 6-এ উঠলো, তাই বাবুইকে পেয়ে সকলেই বেশ খুশি, কিন্তু বলা যায় মহা খুশি। মন্দির অঞ্চল পৌঁছেই সে এক মহা বিপত্তি। ছেলে বুড়ো বেশ কিছু জড়ো হয়ে গেল। এখানেও এক নাগাড়ে হল্লা শুরু হলো বটে, কিন্তু সে অন্যরকম। একটা অল্প বয়সী ছেলে বলল, তখনই ওর বাবাকে বলল, এক ভদ্রলোকের হাত ধরে গেছে, ফিরলো বলে। ছেলে ধরা নয়, কিচ্ছু নয়, চেহারা দেখলেই বোঝা যায়। আয় চলে আয় বাবুই, কুকুরটা তোর জন্য হে দিয়ে মরছে। কুকুরটা বলতে নজরে পড়লো একটা লিংলিংয়ে নেড়ি কুকুরের ছা বাবুইকে পেরে ফেলে গলা টলা চেটে একদম একসা করে দিচ্ছে। আর বাবুই চোখ মুখ কুচকে খুশির আওয়াজ তুলে বলছে, পেলে বল খেলবি? আয় বাই, বল খেলবি? পেলে? ও মা! ছোটকার অবাক দৃষ্টির উত্তরে প্রথম ছেলেটি বলে উঠলো, বুঝলেন না জ্যাঠা মশাই, খুব ভালো ফুটবল খেলে তো কুকুরটা, মাস তিনেক বয়স, কিন্তু যেদিকে ছুটবে সেদিকে জিতবে, তাই আমি নাম দিয়েছি পেলে। তারপর একটু সলজ্জভাবে বলল, ওই ফ্রিওয়ালার কাছ থেকে একটা ছোট বল কিনে দেবেন স্যার, আপনারা একটা প্রদর্শনী ম্যাচ দিই। প্রদর্শনী ম্যাচ? ভাবা যায় না। ছোটকা তক্ষুনি বল কিনে দিলেন এবং কিছু বোঝার আগেই ঝাঁ ঝাঁ করে দল ভাগ হয়ে গেল। ছোট বড় মিলিয়ে প্রায় জোনা 15 এলে বেলে বাবুই আর পেলে অনেকটা লাকি স্টার হয়ে এর বগলের তলা দিয়ে তার পায়ের ফাঁক দিয়ে খেলে বেড়াতে লাগলো। ধর্মশালা রমরম করছে, ছোটকা না চাইতেই হলেন রেফারি। অনবরত ফাউল হচ্ছে, কিন্তু ধরছেন না। বেশ বড় গোছের দর্শক জমে গেল, যারা ধর্মশালার থাম ঘেঁষে বাসা বেঁধে থাকে এক একটা বিছানা পেতে নিয়ে তারাও উঠে বসে এক একটা দলের সমর্থক হয়ে গেল। টিমের নাম সেও খেলতে খেলতেই ঘোষণা করা হলো, কালী মন্দির একাদশ বনাম আদিগঙ্গা একাদশ। দুদিকের গোলপোস্টটি ছেঁড়া চটি আর জুতো আর ভাঙা ইট দিয়ে তৈরি হয়েছিল। সব দর্শক এবং ছোটকার মতানুসারে দুই পক্ষই 4টে করে গোল দিয়েছে। এবার যারা গোল দেবে তারাই জিতবে। গোল দেবার জন্য দুপক্ষই পাগল। হঠাৎ কি আশ্চর্য ভেলকি, বল চলে গেল পেলের মুখে এবং শেষেটাকে মোক্ষম জোরে কামড়ে ধরে দিল ভোঁ দৌড়। ব্যাস, ম্যাচের দফা গয়া। আদিগঙ্গা একাদশ, যদিও সংখ্যায় 8 থেকে এখন 12 দাঁড়িয়েছিল, পাগলের মতন পেলের পেছনে ধাওয়া করে ছুট। কালী মন্দির একাদশ 9 জন থেকে এখন 13 জন বসে পড়ে হাঁপাতে লাগলো। সমর্থকদের মধ্যে মারামারি লাগে আর কি। এমন সময় খুব মিহি ভরাট গলায় স্বর শুনলেন ছোটকা, আপনি ওকে নিয়ে গিয়েছিলেন? বেশ করেছিলেন। আমি অবশ্য থানায় একটা ডায়েরি করেছি। তা বড়বাবু বললেন আপনারা জানিয়েছেন আপনাদের ওখানে ছিল। না না, আমি একদম থানায় যেতে চাইনি, তা সবাই বলল ছেলে ধরা হতে পারে, তাই গেলাম। ছেলে ধরা নেবেই বা কেন? কত দায়িত্ব এসব ছেলেপুলেদের, আজকাল কেউ কেন দায়িত্ব নেয় না। ছোটকা দেখলেন কে ভদ্রলোক কখন ওর পাশে এসে দাঁড়িয়েছেন। রোগা লম্বা ফর্সা, থেমে থেমে একটা সুর ধরে কথা বলছেন। বুঝলেন বাবুইয়ের বাবা হওয়াই সম্ভব, কেননা বাবুই ওর কোলে উঠে পড়েছে এবং কোথায় যেন একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বললেন, আপনাদের কাছে যদি রাখেন তাহলে নিশ্চিন্ত হই। আমার কপালে তো সে সব গেছে, নয়তো দাস দাসী আত্মীয় স্বজনে ভরা সেই বিশাল প্রাসাদ ছেড়ে আমি ধর্মশালায় আসবো কেন? ওর মা মরে বেঁচেছে, দিদি দুটো আছে তাদের পিসির কাছে। ধর্মশালার পূব দিকের এক বাসিন্দা মাঝবয়সী মহিলা উঠে এসে ইংরেজিতে বললেন, ভেরি স্যাড কেস, মোহিনী বাবু ইজ আ ট্র্যাজিক হিরো। এই পরিবেশ ময়লা কাপড় পরা এক মহিলার মুখে
এতটা ঝকঝকে ইংরাজি শুনে ছুটকা চোখ বড় বড় করে চেয়ে রইলেন। বাবুইয়ের বাবা মোহিনী বাবু একটু গলা নামিয়ে ইংরেজিতে বললেন, "She is a mad woman but highly educated." ইতিমধ্যে ছেলেকে খুঁজে না পেয়ে দলবল ফেরত এসেছে। যেই জিতুক বা জিতবে বলে ভেবে থাকুক, একটা বিজয়োৎসব করার ঝোঁক দেখা গেল। ছোটকাই এখন প্রধান অতিথি এবং কোষাধ্যক্ষ। তেলে ভাজা আর ভাঁড়ে চা, হাই গ্র্যান্ড হোটেলের টি রুম। ছোটকা তাড়িয়ে তাড়িয়ে পরিবেশটা উপভোগ করতে লাগলেন। সবার শেষে মোহিনীবাবু নরম বিনয়ী গলায় বললেন, "তাহলে আপনি ওকে আজই নিয়ে যান, আমি খুশি মনে ওকে আপনার হাতে সঁপে দিতে চাই। আমি চলে যাব আসানসোলে, সেখানে বোনের বাড়িতে কটা দিন জিরিয়ে ভবঘুরে হয়ে যাব। রোজগার?" ছোটকা প্রশ্ন করলেন। "সে হয়ে যাবে, গায়ে জোর নেই বটে, তবে গলাটা পারিবারিক। এখনো পথে ঘাটে গাইলে দর দেয় লোকে, না খেয়ে মরবো না। মেয়েরা ওই জন্যই তো আসানসোল যাওয়া। মেয়েদের সঙ্গে কটা দিন থেকে যাব, ওই মেয়ে দুটোকে নিয়েই বড় ভাবনা হচ্ছে।" এই পর্যন্ত বলে মোহিনীবাবু 2-1 ফোঁটা চোখের জল মুছে শার্টের পকেট থেকে দুটো পুরুষ্টু বালা বার করে বললেন, "বাবুই নে, মন্দিরের দোকানদার দিয়েছে।" মিনিট কয়েক মন খারাপ করে বসে রইলেন ময়লা প্যান্ট শার্টে ঢাকা এক নিপাট ভদ্রলোক। ছোটকা কেমন একটু হয়ে গিয়ে বললেন, "একটা গান শোনা যাক তাহলে, আমারও একটু গানটা নাশে।" মোহিনীবাবু গান ধরলেন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি। এইটাতে পৌঁছতেই ছোটকা আর থাকতে পারলেন না, যোগ দিলেন। ধর্মশালার ময়লা দুর্গন্ধ আবহাওয়া, 2 আধপাগলা ভবঘুরে গায়কের ভরাট দরদি গলার গুণে একদম অন্যরকম হয়ে গেল। ফিরতে পথে ছোটকার গোড়ালিতে কি একটা নরম মতন লাগতে উনি চেয়ে দেখলেন। পেলে মুখে ছেঁড়া ক্যানভিসের বলটার সামান্য একটা অংশ নিয়ে ওর পায়ে পায়ে এগিয়ে চলেছে। এই রে, এটা আবার সঙ্গে চললো যে! ছোটকা চমকে বলে উঠতেই বাবুই আহ্লাদে আটখানা, "পেলে পেলে আয়, বাই আয়, লে বল তেলবি।" রাসবিহারীর মোড়ে এমন একটা প্রস্তাব ছোটকাকেও ভয় পাইয়ে দেয়। উনি চুপ করে বাবুইকে কোলে নিয়ে এ গাড়ি সে গাড়ির ফাঁক দিয়ে স্তূপাকার আবর্জনা ডিঙিয়ে একেবারে অন্য অঞ্চল ধরলেন। কিন্তু ফুটবল মুখের ছোট্ট ল্যাজটি নাড়তে নাড়তে পেলে ছুটে চলল ওদের ধাওয়া করে। ছোটকা যখনই ফিরে তাকান তখনই দেখেন দুরোকান নাচাতে নাচাতে কুকুরছানাটা অনায়াসে ওর গোড়ালি ছুঁয়ে ছুঁয়ে গিয়ে চলেছে। আর বাবুই আধো আধো ঘুম চোখে ছোটকার কাঁধে মাথা রেখে মুগ্ধ হয়ে পেলের কাণ্ড দেখছে, আর মনে মনে কেবলই "এবাই পেলে" বলে তাকে উৎসাহ দিয়ে চলেছে। আর মোহিনীবাবু তিনি ততক্ষণ তার ছেঁড়া সাইড ব্যাগ কাঁধে ঝুলিয়ে পাড়ি জমিয়েছেন অজানার পথে। 1 মাস কেটে গেল দেখতে দেখতে। 4 মাস পূর্ণ হবার সঙ্গে সঙ্গে পেলের বাদামি মুখে সাদা ফ্রেঞ্চ কাট দাড়ি দেখা দিল। সকলে তো তাজ্জব। পিকলুর মেজদার কুকুর সম্বন্ধে অসাধারণ জ্ঞান, তাকে ডাকা হলো। পেলেকে ঘিরে বাড়ির ছেলেরা এক রবিবার কনফারেন্স বসালো। থাকবেই যখন তখন জেনে নেওয়া ভালো, কেননা বাবুই সম্পর্কে আর কারো কোনো দ্বিধা নেই। ও তো পরিবারের 21 নম্বর মেম্বার হয়েই গেছে। মেজমার ছেলেটা বেঁচে থাকলে সে হতো 20 নাম্বার, কিন্তু সে ঠিক বাবুইয়ের মতন বয়সেই মারা যায়। তাই তার কিছুদিনের মধ্যে পিকলু জন্মাতে সে হয়ে যায় 20 নম্বর। আর পিকলু 20 নম্বর হতে না হতেই তার মা, মানে যিনি এই সংসারের সেজমা ছিলেন, তিনিও ওদের চিরদিনের মতন ছেড়ে চলে গেলেন। পিকলু তার ঠাকুমা আর মেজমার ভাগে মানুষ হতে লাগলো। মেজমার মেয়ে রাঙাদি যদিও পিকলুর চাইতে 5 বছরের বড়, তবু সে একটু বেশ হিংসে করতে লাগলো পিকলুকে। পিকলু এসবের মধ্যে মাথা না গলিয়েই চলে গেল। এতটাই বড় হয়ে গেল সে ছোটকার হেফাজতে, কেননা সেখানে ওর ছিল একটা একচেটিয়া রাজত্ব। কোলা ব্যাং পোষা থেকে সাপ পর্যন্ত সব চলে যায় ছোটকার চিলেকোটার ঘরে। কবি দাদা অতনু বলল, "ভালো করে দেখ মানু, হঠাৎ একটা ভয়ানক পেরিগ্রি বেরিয়ে পড়বে না তো?" পিকলুর মেজদা মানু প্রথমে পেলেকে ঘুরিয়ে ঘাড়িয়ে দাড়ি টেনে টেনে পরখ করে
যদিও এটাতে পেলের ভয়ানক আপত্তি ছিল দেখে নিজের দাড়িতে আঙুল ঘষতে ঘষতে বলল, মনে হচ্ছে ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষে কিছু এদিক ওদিক গিয়ে আছে, হয় পোলাইগার হাউন্ডের সঙ্গে এয়ারডেলের সংমিশ্রণ, নতুবা ফক্স টেরিয়ারের সঙ্গে পারেয়ার। বলে এক পেল্লায় কুকুরের অ্যালবাম বার করে কুকুরদের আদি সেই নেকড়ে বাঘের বাচ্চা থেকে শুরু করে তার মানুষের সবচাইতে নিকটাত্মীয় হবার ইতিহাস নোট ছাড়াই ঝাঁ ঝাঁ করে বলে গেল। ফলে পেলের দাড়ির ব্যাপারটা আরও ভীষণ প্যাঁচালো হয়ে দাঁড়ালো। মুশকিল আসান করলেন ছোটকা, ধাঁ করে একটা ওস্তাদি গান ধরে দিলেন এবং যেই টেবিলের ওপর তবলার লহরা তুললেন, তা ধিন ধিন তা না তিন তিন না, অমনি পেলে শুয়োরের মতন মুখ ছুঁচলো করে গলা আকাশের দিকে তুলে বিকট গলায় আওয়াজ তুলে বাড়ি মাথায় করলো। ব্যাস, সঙ্গে সঙ্গে প্যাডিগ্রির ওপর সভা হজবরলার আকার ধারণ করলো। কেননা পিকলু আর বাবুই ঠিক সেই মুহূর্তে ছুটে ঘরে ঢুকে গিয়ে পেলের ঘাড়ে পড়ে যাওয়ায় ভয়ানক আধুনিক এক অর্কেস্ট্রার মতন নানাবিধ শব্দ আর আওয়াজ উঠল চার ধার থেকে। ইতিমধ্যে আর এক বিপদ দেখা গিয়েছে বাবুইকে নিয়ে। তার সকাল বিকেল আত্মীয় স্বজন এসব সম্পর্কে কোনো ধারণাই নেই। বিকেলে ঘুম থেকে উঠে সকাল মনে করে বলে, বারাস দেবে পিকলু দাদা, দাঁত মাজবো। রাত্রিরে ঘুম ভেঙে গেলে তরাক করে লাফিয়ে উঠে ফুটবল খেলতে শুরু করে। এই বাই বল খেলবি বলে ঘরের একোণ থেকে ওকোণ ভীষণ জোরে জোরে ছুটে ছুটে হয়রান হয়ে যায়। একদিন তো মশারি টশারি শুদ্ধ ছোটকার ঘাড়ে পড়ে এক মহামারী কাণ্ড। ছোটকার ঘুম খুব গভীর হয়, তার ওপর ওর স্বপ্নগুলো সিরিয়াল চলে। সেদিন স্বপ্নে একটা ডিটেকটিভ সিরিয়াল চলছিল। ঠিক সেই সময় পেলে আর বাবুই বল টল শুদ্ধ পড়লো মশারি জড়িয়ে ছোটকার পেটের ওপর। বাপরে বাপ বলে লাফিয়ে উঠে ছোটকা ভীষণ যুদ্ধ শুরু করে দিলেন। আসলে ঠিক তখনই ওর স্বপ্নের ভিলেন ওর দিকে বন্দুক উঁচিয়েছিল কিনা, তারপর যা হলো ভাবা যায় না। কুকুরের ডাক, বাবুইয়ের চিৎকার করে কান্নার, ছোটকার হুঙ্কার, পিকলুর হঠাৎ জ্যাঠামণি বর্দা শিগগিরি এসো, রাবারি ব্যাংক রাবারি হচ্ছে বলে উঁচু গলায় চেঁচানো, একতলা দোতলা পরিবরি সবাই ছুট, ধূপধাপ ধূপধাপ। ব্যাস, আলো জনমাত্রই ব্যাপারটা আঁচ করে হাসবে কিনা ভাবছে, গেল লোডশেডিং হয়ে। ভোর হয়ে আসার লক্ষণ হিসেবে কলকাতায় বিখ্যাত কাকেদের একজন কা কা করে ডেকে উঠতেই সবাই নিশ্চিন্ত হলো। কিন্তু মোমবাতি জেলে আবিষ্কৃত হলো বাবুই আর পেলে দৃশ্যে নেই। সে কি গেল কোথায় বলে মেজমা ভয়ঙ্কর কান্না কান্না মুখে ছুটে নিচে নেমে গেলেন খুঁজতে। দিদির দল, দাদার দল, জ্যাঠারা, বাড়ির কাজের লোকেরা, এমনকি মোক্ষদা দিদি পর্যন্ত হ্যারিকেন জেলে রান্নাঘরের আনাজ কানাজ দেখে এলো। উপে গেল নাকি বাচ্চা দুটো? রাত ভোর হতে ছাদ গুলো দেখা হলো, নিচের দরজা সব বন্ধ। কাজেই তাদের তো বাইরে যাবার উপায় নেই, যাবে কোথায়? ছোটকা হঠাৎ বললেন, একটা আওয়াজ পাচ্ছি না, কান পেতে শোনো তো। অতনু আর মানু কান পেতে শুনে শব্দের দিক ঠিক করতে পৌঁছলো জলের ট্যাঙ্কের সামনে। তারপর দুজনেই একসঙ্গে নিচু হয়ে দেখে হাত বাড়ালো ট্যাঙ্কের তলায়। কুকুর কুণ্ডুলি হয়ে ঘুমিয়ে থাকা দুটো বাচ্চাকে টেনে বের করে যেই নিয়ে আসা হলো, ওদের কোল থেকে গড়িয়ে এলো বলটাও। এমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে যে চোখও চাইলো না একবার। মেজমার ঘরে ওদের সবাই ভাবছে বাবুইকে নিয়ে কি করা যাবে। এমন সময় জ্ঞান নিয়েও বাড়বে কি করে? বড় জ্যাঠাইমা বললেন, দণ্ডবত হই বাবাই পরিবারের খুরখুরে, আর পেন্নাম হই গো তোমায় মেজবো। কুকুর ছানাটাকেও বিছানায় তুলেছ, বুঝবে বুঝবে। ওর কথার পিঠে যেন সায় দিতেই পেলে লাফিয়ে উঠলো এবং এক লাফে কোলে চড়ে বড় জ্যাঠাইমার তুতনিটা বেশ ভালো মতন চেটে দাড়িটা ঘষে দিল গালে। ভীষণ রাখতে গিয়ে বড় জ্যাঠাইমা ফ্যাঁচ করে হেসে ফেললেন। আর বাবুই চোখ চেয়ে মেজো মামার কানের কাছে মুখ নিয়ে বলল, দুধ। তারপর একজনের ঠক ঠক করে এবং একজনের চকচক করে দুধ খাওয়ার আওয়াজ উঠতেই মোক্ষদা দিদি, আদিক্ষেত আছে রে, সব এবার জল খাবার খেতে এসো বলে ঘরে ঢুকলো। জল খাবার ঘরে বসলো পেল্লায় মজলিস। কেবল পিকলুর বাবার মা ছাড়া সব নম্বরগুলোই প্রেজেন্ট। প্লিজ বলতে পেরেছিল, আর পারেনি পেলে। অবশ্য বয়স অনুপাতে দাড়ি গজানোর বহরের জন্য ওকে ছোটকা, পিকলু এবং বাবুইয়ের 10 নম্বর থেকে দশমিক ভাগ করে নাম্বার দেওয়া হয়েছিল। কুকুর বলে নয় কিন্তু, মাতৃভাষা শিখতে পারেনি বলে। ফলে বোঝাই যাচ্ছে ও পড়েছিল মেজমার
ইউনিট নাম্বার 2-তে। নাম ডাকা যখন প্রায় শেষ, দুম করে দরজা খুলে ঢুকলেন পিকলুর বাবা। এ কি হাউসফুল এত সকালে? ব্যাপার কি? কি আনন্দ, কি আনন্দ! আয় পিকলু। উনি এরকমই হুট করে চলে আসেন বিদেশ থেকে। সাংবাদিক মানুষ, পিকলুর টানটাই বেশি। তারপর বড়দের প্রণাম টনাম সেরে বললেন, এরা আবার কারা? পিকলু আনন্দের সবকটা দাঁত বার করে বলল, ছোটকার আবিষ্কার, ফ্যামিলির 21 নম্বর মেম্বার। এ হলো বাবুই। পেলে ফাও দশমিকে ভাগ করা মেজমার ইউনিট নম্বর 2-তে আছে। পিকলুর বাবা হেসে উঠে পেলের দাড়ি টেনে দিয়ে মুখটা বাবুইয়ের কাছে এনে চুল ঘেঁটে দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? বাবুই অবাক হয়েছে, বলল, তুমি কে? পিকলুর বাবা হেসে বললেন, পিকলুর বাবা। পিকলু দাদার বাবা নেই। সে কি? আমি কে? পিকলু দাদার বাবা নেই মানে? আমার বাবা নেই যে। তা ধরো না আমি তোমার বাবা। বাজে কথা, আমার বাবা ছিল, এখন নেই। আমার চোটকা আছে, পিকলু দাদা আছে, মেজমা আছে, অনেক অনেক আছে। বলতে বলতে ঢুলতে লাগলো। যাক বাবা, সময় জ্ঞান না হয় না হলো। অসময় ঘুমো, কিন্তু সম্পর্কগুলো বুঝেছে। ছোটকা হুররে বলে উঠে পিকলুর বাবার হাত দুটো ধরে বললেন, শেষদা তুমিই বলো, জাতীয় ঐক্য লেকচার এর কাছে লাগে কি? একদম না। এ একেবারে সাগর ছেঁচা ব্যাপার, ভারতবর্ষ ছাড়া কোথাও পাবেন। বলে শেষদা হেসে তাকিয়ে দেখলেন বাবুই অঘরে ঘুমিয়ে পড়েছে। পেলে ঘুমবো করছে। স্কুল, কলেজ, অফিস কাছারির জন্য সবাই তৈরি হতে উঠে পড়ল। ছোটকা হঠাৎ তাঁর সেজদার কানের কাছে মুখ নিয়ে জোরে জোরেই বললেন, কিন্তু সাবধান সেজদা, যেন রাত দুপুরে সিরিয়াস স্বপ্ন দেখো না, সব লন্ডভন্ড করে ছেড়ে দেবে। ঐক্যতান, হ্যাঁ সে এক ভয়ঙ্কর ঐক্যতান। তাহলে ছোট্ট বন্ধুরা, এই স্বাধীনতা দিবস গেল সদ্য। তার মাঝখানে ভারতবর্ষের এই বিচিত্র অবস্থা, যেখানে আজও একান্নবর্তী পরিবার দেখতে পাওয়া যায়। কেমন লাগলো তোমাদের শুনে গল্পটা? নিশ্চয়ই ভালো, কারণ আমরা তো বাবুইকে হারিয়ে পেলাম। তাহলে দেখা হবে সামনের রবিবার। আজ এই অবধি। গল্পটা শুনে কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করো। হারিয়ে পেলে সবাই একসঙ্গে থাকো, একসঙ্গে বাঁচো, আপনারাও বাঁচুন। ধন্যবাদ সবাইকে, প্রণাম সবাইকে।